বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 7 জুন 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত বাচের ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন, আজ আমরা আলোচনা করব 9 নম্বর প্রশ্ন আমাদের, এবং সুনির্দিষ্ট প্রতিকারের সর্বশেষ যেটা সেটা দেখেন, নিরোধক প্রতিকার বলতে কি বোঝেন? নিরোধক প্রতিকার বলতে কি বোঝেন এবং কিভাবে নিরোধক প্রতিকার মঞ্জুর করা হয়, বিভিন্ন প্রকার নিরোধক প্রতিকার আলোচনা করুন। তাহলে এখানে জিজ্ঞেস করছে যে নিরোধক প্রতিকার কি। তো সবার আগে আইনের ভাষা ছাড়াও আমার বোঝা দরকার যে নিরোধক প্রতিকার আসলে কি। কোনো ঘটনা ঘটার আগে, কোনো ঘটনা ঘটার আগে যাতে ওই ঘটনাটা না ঘটে এই মর্মে যে প্রতিকার আদালতের কাছে প্রার্থনা করা হয় সেটার বলে নিরোধক প্রতিকার। অর্থাৎ আপনাকে একজন বেদখল করার হুমকি দিয়েছে, আপনি এখনো বেদখল হন নাই, কিন্তু বেদখলের কি দিয়েছে, হুমকি দিয়েছে। এই মুহূর্তে আপনার যে মামলা করতে হবে নিষেধাজ্ঞার, স্থায়ী নিষেধাজ্ঞা, যাতে আমার এই বেদখল না করে, তো এটারই বলা হচ্ছে নিরোধক প্রতিকার। কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে যদি প্রতিকার চান, এটা কিন্তু নিরোধক প্রতিকার না। তো একটু শুনে রাখেন, আমাদের 5 ধারা আমরা পড়ছিলাম, ওই যে মনে আছে যে 5টি উপায় 8টা প্রতিকার দেওয়া যায়। এই 5-এর গতে বলেছে যে কাজ না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে তাকে সেই কাজ করা হতে বিরত থাকার আদেশ প্রদানের মাধ্যমে। এখন 6 ধারায় বলছে নিরোধক প্রতিকারের সংজ্ঞা। 6 ধারায় বলছে যে 5-এর গতে যা বলছে সেটাই বলে নিরোধক প্রতিকার। এখন 5-এর গতে কি বলছে? যে কাজ না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে তাকে সেই কাজ করা হতে বিরত রাখার আদেশ প্রদানের মাধ্যমে। এখন আমি কি একজনকে বেদখল করতে পারি? আমার কি বেদখল করার বাধ্যবাধকতা আছে? না, বরং আমার না করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে। তাহলে নিরোধক প্রতিকারের সংজ্ঞা দিচ্ছে 6 ধারায়, আর এটারে ব্যাখ্যা করছে 5-এর গ। এখন নিরোধক প্রতিকার কিভাবে মঞ্জুর করবে এটা বলছে 52 ধারায়। 52 ধারায় বলছে স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে নিরোধক প্রতিকার মঞ্জুর করে থাকে। তাহলে কি কি নিষেধাজ্ঞা হলো নিরোধক প্রতিকার? স্থায়ী নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞা। এখন আমি একবারে বোঝাই যাই, তাহলে বিষয়টা ভালো হবে। বিষয়টা হলো যে নিষেধাজ্ঞা আসলে কি। নিষেধাজ্ঞা ইংরেজিতে বলে ইনজাংশন, অনেকে শিক্ষিত মানুষও ভুল করে বলে ইনজেকশন। ঠিক আছে, এটা বলে কি ইনজাংশন। নিষেধাজ্ঞা হলো আদালতের এমন কোনো আদেশ যে আদেশের মাধ্যমে কেউ কোনো কাজ করে বা কাউকে কোনো কাজ করা থেকে বিরত রাখা হয়। অর্থাৎ নিষেধাজ্ঞার মাধ্যমে বাদীকে কোনো কাজ করতে বাধ্য করে বা বাদীকে কোনো কাজ করা থেকে বিরত থাকতে বাধ্য করে। একই কথা বিবাদীর ক্ষেত্রেও প্রযোজ্য। এখন ভাই, নিষেধাজ্ঞার মামলা কখন করে? আপনার মনে রাখবেন যে যখন কোনো ক্ষতি সংঘটনের আশঙ্কা দেখা দেয় বা আপনার কোনো ক্ষতি হতে পারে, ক্ষতিটা যাতে না হয়, আপনি যাতে বেদখল না হন, এই মর্মে আপনাকে নিষেধাজ্ঞার মামলা দায়ের করতে হবে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন রবিউল সাহেব, উনি ওনার বাড়িতে বসবাস করে, ওনার বাসার পাশে আছে ওনার প্রতিবেশী। এখন রবিউল সাহেবের প্রতিবেশী উনি একা একা আমিন এনে ওই ওনাদের সীমানা মাপজোক করছে, করার পরে রবিউল সাহেবরে বলতেছে যে তোমার ভিতরে আমি 1 শতাংশ জায়গা পাই। এই যে আমি আমার পুরো সীমানা আহ দেওয়াল দিয়ে প্রাচীর দিয়ে দিচ্ছি, তো আমি এই 1 শতাংশ এখনই ঘিরে রাখবো। এখন রবিউল সাহেব বলতেছে যে না, তুমি তো আমার মধ্যে কোনো জায়গা পাও না, দলিল বলে রেকর্ড বলে দখল বলে সব তো আমার মধ্যেই আছে। এখন সে বলতেছে না, আমি জায়গা পাই, আমি এখনই দেওয়াল দিয়ে আমার জায়গা ঘিরে রাখবো। এই মুহূর্তে রবিউল সাহেবের প্রতিকার কি? দেওয়াল যাতে দিতে না পারে, এই মুহূর্তে দেওয়াল যাতে দিতে না পারে, যেন কোনো ক্ষতি না হয়, স্থায়ী নিষেধাজ্ঞার কি করা? মামলা করা। এখন স্থায়ী নিষেধাজ্ঞার মামলা যদি আপনি করেন, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলো রবিউল সাহেব, ওই বিবাদী বরাবর যাবে সমন 30 দিনের মধ্যে। তারপর যাবে আপনার জবাব দাখিল করবে 60 কার্য দিবস। ওই বিচার্য বিষয় গঠন হবে 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন, 160 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত শুনানি শেষ। তারপরে যুক্তিতর্ক রায় বিক্রি। মানে বস সবকিছু যদি খুব দ্রুত হয় তাও বছর খানিক লেগে যাবে। এখন উনি মামলা করলো, ওই প্রতিবেশী কি বছর খানিক অপেক্ষা করবে? না। এখন আমার
স্থায়ী নিষেধাজ্ঞার মামলা তো করছি, এই মামলার মধ্যে আমি আরো দ্রুত প্রতিকার পাওয়ার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দেব। অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দেব। তাহলে মূল মামলা করলে যেরকম বিবাদী বরাবর যায় সমন, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করলে বিবাদী বরাবর যাবে নোটিশ। এখন অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ যাবে 7 দিনের মধ্যে, শুনানি হবে 7 দিনের মধ্যে, তাতেও তো 14 দিন লাগে যায়। 14 দিন তো অপেক্ষা করার সুযোগ নাই। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে আমি আর একটা আবেদন করব। সেই আবেদনটা হলো যে যতদিন পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি না হচ্ছে ততদিন পর্যন্ত একটা স্ট্যাটাস কো মানে অন্তর্বর্তীকালীন আদেশ দিতে কি হয়, মর্জি হয়। তাহলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার জন্য আলাদা দরখাস্ত করা লাগে না, এটা চাইবো অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে। তাহলে স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে অপরপক্ষরে শুনে, অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে শুনে, অপরপক্ষরে যেটাই শুনে না সেটা হলো কি? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। তো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে অপরপক্ষরে শোনা হয় না। তাহলে আমরা যদি বলেন যে স্যার তাহলে আমরা স্থায়ী নিষেধাজ্ঞার মামলা কেন করলাম, সরাসরি অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিতে পারতাম না? অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিতে হলে আগে একটা মামলা লাগবে, যে কোনো একটা মামলা লাগবে। বুঝেছেন? তাহলে এই যে স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, এই তিনটা কিন্তু ঘটনা ঘটার আগে দিছে। সো এই তিনটা হলো প্রিভেন্টিভ রিলিফ। প্রিভেন্টিভ রিলিফ মানে ঘটনা ঘটার আগে যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটাকে বলে প্রিভেন্টিভ রিলিফ। আর যদি পরিস্থিতি এরকম হতো যে রবিউল সাহেব বার কাউন্সিলের পরীক্ষা নিয়ে ব্যস্ত, গোপালগঞ্জে থাকেন, গ্রামে 20-25 দিন যান না, হঠাৎ গিয়ে দেখলেন দেওয়াল দেওয়া হয়ে গেছে, উনি তো আগে কোনো মামলা করেন নাই, তাহলে দেওয়াল ভাঙার জন্য বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ওনাকে মামলা করতে হবে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনে 55 ধারা। তাহলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা আমি কখন করতেছি? যখন ঘটনা ঘটে গেছে। সো এটারে নিরোধক প্রতিকার বলা যায়। তাহলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কিন্তু নিরোধক প্রতিকার না। বুঝেছেন? এই হলো আমার নিষেধাজ্ঞা। এখন যদি আপনারা বলে স্যার নিষেধাজ্ঞা কয় প্রকার? নিষেধাজ্ঞা আসলে কখনো 2 প্রকার, কখনো 3 প্রকার, কখনো 4 প্রকার। কিভাবে একটু পরে আসতেছি, দেখেন। তো আমরা এমনি সার্বিকভাবে যদি বলি যে 4 প্রকার নিষেধাজ্ঞা: স্থায়ী, অস্থায়ী, অন্তর্বর্তীকালীন আর বাধ্যতামূলক, নাকি? কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে অ্যাকচুয়ালি আলোচনা করছে 3 প্রকার: স্থায়ী, অস্থায়ী আর বাধ্যতামূলক। এখন আবার খুঁজে বলবেন স্যার চিরস্থায়ী তো আছে, স্থায়ীও যা চিরস্থায়ীও তাই। এই হলো মোটামুটি আলোচ্য বিষয়। আসেন আমরা পড়া শুরু করি। প্রথমে আসি নিরোধক প্রতিকার কি। নিরোধক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ সাধারণত কোনো ব্যক্তিকে কোনো কাজ করা হতে বিরত রাখার জন্য, আন্ডারলাইন করেন, কোনো কাজ করা হতে কি বিরত রাখার জন্য আদালত যে প্রতিকার মঞ্জুর করে তাকে নিবারণমূলক প্রতিকার বা প্রতিরোধমূলক প্রতিকার বা নিষেধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ বলে। কি কি বলে? নিবারণমূলক, প্রতিরোধমূলক, নিষেধমূলক বা প্রিভেন্টিভ। অনেক নাম দেখছেন, ইংরেজি একটা, বাংলা আছে অনেক। তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 6 ধারায় নিরোধক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা প্রদান করা হয়েছে। 6 ধারা অনুযায়ী আন্ডারলাইন করবেন, 5-এর গ এর অধীন মঞ্জুরকৃত প্রতিকারকে নিরোধক প্রতিকার বলে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5-এর গ ধারায় বলা হয়েছে যে যে কাজ না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে তাকে সেই কাজ না করার ব্যাপারে আদালত আদেশ প্রদান করতে পারে। অর্থাৎ যে কাজ না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে তাকে সেই কাজ হতে বিরত রাখার জন্য আদালত যে আদেশ প্রদান করে তাকে নিরোধক প্রতিকার বলে। এখন যদি একটু দেখি যে যেভাবে নিরোধক প্রতিকার মঞ্জুর করা হয়, দেখেন হাউ প্রিভেন্টিভ রিলিফ ইজ গিভেন, কিভাবে মঞ্জুর করা হয়। নিরোধক প্রতিকার মঞ্জুর সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করবেন 52 ধারায় আলোচনা করা হয়েছে। কত ধারায়? 52 ধারায়। 52 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের মাধ্যমে আদালত নিরোধক প্রতিকার মঞ্জুর করতে পারে। কি কি নিষেধাজ্ঞা ভাই? অস্থায়ী বা স্থায়ী। তাহলে 52 ধারায় এই যে প্রিলিতে প্রশ্ন আসে যে 52 ধারায় নিষেধাজ্ঞা কয় প্রকার? 2 প্রকার। কোনটা কোনটা বলেন, বুঝিনি। হ্যাঁ, ওটা নিয়ে সমস্যা নাই। আপনি দেখা আলোচনার ক্ষেত্রে কোনোটা, আপনি যখন মামলার কথা লিখবেন আগে স্থায়ী নিষেধাজ্ঞার মামলাই করতে পারে। এখন
অস্থায়ী নিষেধাজ্ঞা যে শুধু স্থায়ী নিষেধাজ্ঞার মামলার ক্ষেত্রে চাওয়া যায় ব্যাপারটা তো তা না। অস্থায়ী নিষেধাজ্ঞা যে কোনো মামলার ক্ষেত্রে চাওয়া যায়। এই ক্ষেত্রে আগে দিছে, এই দেখেন অস্থায়ী বা আপনি যদি স্থায়ী আগে দিতে চান কোনো আপত্তি নেই। অস্থায়ী বা এবং স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা 53 ধারায় প্রদান করা হয়েছে। তো প্রথমে দেখেন 53 ধারা অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা হলো আদালতের এমন কোন আদেশ যা আন্ডারলাইন করেন মোকদ্দমা চলাকালীন সময়ে আদালত প্রদান করে। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কোনো মামলা চলমান নাই, প্রদান করা কিন্তু যাবে না। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে হলে অলরেডি একটা মামলা কি চলমান থাকতে হবে, এবং যা মোকদ্দমার কোনো পক্ষকে কোনো কাজ করা হতে বিরত রাখে বা আদালতের পরবর্তী আদেশ বা চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত। তো যদি আপনাকে বলে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কতদিন বলবৎ থাকবে, আদালতের পরবর্তী নির্দেশ পূর্ব পর্যন্ত নাকি। স্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন প্রকৃতির নিষেধাজ্ঞা যা আদালত চূড়ান্ত শুনানির পরে ডিক্রির মাধ্যমে প্রয়োগ করে মোকদ্দমার কোনো পক্ষের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে। স্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞা নিরোধক প্রতিকার হলো 55 ধারায় বর্ণিত বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো হ্যাঁ সূচক বা ধনাত্মক প্রতিকার বা আদেশমূলক নিষেধাজ্ঞা। এখন সেম প্রশ্ন আসছে, এই নিরোধক প্রতিকার কি, কিভাবে প্রতিকার মঞ্জুর করা হয়, বিভিন্ন প্রকার নিরোধক প্রতিকার আলোচনা করুন। নাম্বার আসছে ধরেন 5, তাহলে চেষ্টা করবেন দুটো উদাহরণ দিয়ে দেওয়ার। 52 আর 53 মানে 52 ধারার 52 তো বলছে, 53 ধারা দুইটা উদাহরণ দেবেন, মানে স্থায়ী নিষেধাজ্ঞার একটা আর অস্থায়ী নিষেধাজ্ঞার একটা, বা একটা দিয়ে দিলেও হয়। হ্যাঁ, বুঝেছেন। আমরা চলে আসি খ নাম্বারে। আদালত, দেওয়ানি আদালত কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি দিয়ে থাকেন, আর কোন কোন ক্ষেত্রে আদালত অনুরূপ ডিক্রি দিতে অস্বীকার করতে পারেন, উদাহরণ সহ আলোচনা করুন। দেখেন, তো নিষেধাজ্ঞা তো অলরেডি বুঝাইছি যে নিষেধাজ্ঞা দেখেন, নিষেধাজ্ঞার সংজ্ঞা যে নিষেধাজ্ঞা হলো একটি বিচার বিভাগীয় কার্যক্রম, এটা আদালতের একটি নির্দিষ্ট আদেশ, এটা দ্বারা কোনো ব্যক্তি বা পক্ষকে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য, আন্ডারলাইন করেন, কোনো কাজ কি করার জন্য বা নির্দিষ্ট কাজ করা হতে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়। লর্ড হালসবুরি বলেন, যদি মনে না থাকে জাস্ট এমনি বলেন যে নিষেধাজ্ঞা হলো এই, কিন্তু নাম মনে থাকলে ভালো, না থাকলে আর কি করার। কিন্তু বাংলাদেশি কোনো নাম আবার দিয়েন না, যে মোকাব্বেল সাহেব বলেন বা এই টাইপের কিছু দিয়েন না। লর্ড হালসবুরি বলেন, লর্ড মানে হলো বিচারক, ঠিক আছে ওই জায়গায়। লর্ড হালসবুরি বলেন নিষেধাজ্ঞা হলো এমন একটি বিচার বিভাগীয় কার্যপদ্ধতি যা দ্বারা কোনো পক্ষ বা ব্যক্তি কর্তৃক একটি কাজ করা বা করা হতে বিরত থাকার জন্য আদালত কর্তৃক আদেশপ্রাপ্ত হন। আপনার এত মুখস্থ করার দরকার নেই, আপনি লর্ড হালসবুরিতে চালাই দিবেন যে উনি বলছেন নিষেধাজ্ঞা হলো আদালতের এমন কোনো আদেশ যা দ্বারা কেউ কোনো কাজ করে বা কেউ কোনো কাজ থেকে বিরত থাকে। ঠিক আছে, আচ্ছা। নিষেধাজ্ঞা মঞ্জুর করা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতার অন্তর্ভুক্ত। নিষেধাজ্ঞা সম্পর্কিত বিধিবিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 থেকে 57 ধারায় এবং দেওয়ানি কার্যবিধির কততে 39 আদেশে। তাহলে 52 থেকে 57 আর দেওয়ানি কার্যবিধির আদেশ 39। এখন আমরা চলে এসে নিষেধাজ্ঞার প্রকারভেদ। সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী নিষেধাজ্ঞাকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগ? 3 ভাগ। প্রথমে দেখেন স্থায়ী নিষেধাজ্ঞা, সরি অস্থায়ী নিষেধাজ্ঞা, স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা, তারপরে কি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। সো অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা কিন্তু অলরেডি আমরা জানি, তারপর আরেকবার দেখি। অস্থায়ী নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনে 53 ধারা অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা প্রদান করা হয়েছে। এই ধারা মতে অস্থায়ী নিষেধাজ্ঞা বলতে এমন নিষেধাজ্ঞাকে বোঝায় যা কোনো মোকদ্দমা বিচারাধীন থাকা অবস্থায় প্রদান করা হয় এবং যা আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ বা কার্যকরী থাকে। অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করেন 53 ধারায় প্রদান করা হলেও উক্ত নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় দেওয়ানি কার্যবিধির কত আদেশ দ্বারা? 39 আদেশ এবং 94 গ। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে কত ধারায়? 53 ধারায়। কোন আইনের? সুনির্দিষ্ট প্রতিকার আইনে। আর নিয়ন্ত্রিত হয় দেওয়ানি কার্যবিধির 39 আদেশ। উদাহরণ দেখেন,
যেমন ঘোষণামূলক বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা চলাকালীন সময়ে বিবাদী বাদীকে বেদখলের হুমকি দিলে বাদী অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারে। মানে যে কোনো একটা মামলা চলমান আছে, এমন সময় বিবাদী এসে আবার বাদীর হুমকি দিছে। এখন আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়েছি, এটা কিন্তু জানেন আপনারা যে নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কিন্তু যে কেউ করতে পারে, বাদীও পারে বিবাদীও পারে। মনে আছে? বাদীও পারে বিবাদীও পারে। চলে আসি স্থায়ী নিষেধাজ্ঞা বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 53 ধারায় স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা প্রদান করা হয়েছে। স্থায়ী নিষেধাজ্ঞা বলতে এমন নিষেধাজ্ঞাকে বোঝায় যা মোকদ্দমার সাক্ষ্য গ্রহণ পূর্বক বিচার নিষ্পত্তির পর মোকদ্দমার গুণাগুণের উপর ভিত্তি করে ডিক্রির মাধ্যমে প্রদান করা হয়। সহজভাবে যদি বলতে চান, বলবেন যে যে নিষেধাজ্ঞা আর্জির মাধ্যমে চাওয়া হয় এবং আর্জির প্রেক্ষিতে সাক্ষ্য গ্রহণ করার পরে ডিক্রির মাধ্যমে যে নিষেধাজ্ঞা মঞ্জুর করে সেটাই কি বলে চিরস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা। এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কিন্তু চিরকাল বলবৎ থাকবে, চিরকাল। এবং এর মাধ্যমে, হ্যাঁ, এটা আর্জির মাধ্যমে, আর অস্থায়ী নিষেধাজ্ঞা হলো দরখাস্তের মধ্যে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে বিবাদীকে চিরস্থায়ীভাবে কোনো অধিকার প্রয়োগ বা কোনো কাজ করা হতে বিরত থাকার আদেশ প্রদান করা হয়। উদাহরণ দেখেন, দীনেশ এবং শামীম পরস্পর প্রতিবেশী। শামীম উকিল হয়ে গেছে, দীনেশ এখনো পারে নাই। দীনেশ এবং শামীম পরস্পর প্রতিবেশী। ওই যে আমাদের অ্যাডভোকেট শামীম, সেই সময় উদাহরণ বানানো, যে অ্যাডভোকেট হয়েছে। হ্যাঁ, দীনেশ শামীমের দখলীয় ভূমির মধ্যে জায়গা দাবি করে দেওয়াল বা প্রাচীর দেওয়ার হুমকি দেয়। এক্ষেত্রে দীনেশ যাতে উক্ত কাজ করতে না পারে সেজন্য শামীম দীনেশের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা দায়ের করতে পারে। তো যারাই এই উদাহরণ মুখস্থ করবেন তারা হলো গাধা। এটা আপনি একজন আর একজনের বেদখলের হুমকি দিয়েছে, তাই সে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারে। লাইন বাই লাইন তো মুখস্থ করার দরকার নাই, আমি জাস্ট জেনে রাখলাম। এখন আমরা চলে এসে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 55 ধারা অনুসারে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো আদেশমূলক নিষেধাজ্ঞা, যার মাধ্যমে আদালত বিবাদীকে কোনো বাধ্যবাধকতা পালনে নির্দিষ্ট কার্য সম্পাদনে কি করে বাধ্য করে। অর্থাৎ যে কাজ সম্পাদনে বিবাদীর বাধ্যবাধকতা রয়েছে তা সম্পাদনের বাধ্য করায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য। উদাহরণ যদি আমরা দেখি, দীনেশ এবং শামীম পরস্পর প্রতিবেশী। সেম উদাহরণ, দীনেশ শামীমের দখলীয় ভূমির মধ্যে জায়গা দাবি করে শামীমের ভূমিতে দেওয়াল বা প্রাচীর নির্মাণ করে দীনেশ কর্তৃক উক্ত দেওয়াল বা প্রাচীর ভঙ্গ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য শামীম দীনেশের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 ধারার অধীনে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করতে পারে। তাহলে একটা হলো মামলা চলাকালীন সময় হুমকি দিছে, এটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা। আর কোন মামলা টামলা করে নাই, হুমকি দিছে, স্থায়ী নিষেধাজ্ঞা। কোন মামলা টামলা করে নাই কিন্তু হুমকি দিয়েছে এবং দেয়ালও দিয়ে ফেলছে, তখন হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কত ধারা আছে? 55 ধারায়। উপরে উল্লেখিত 3 প্রকার নিষেধাজ্ঞার মধ্যে অস্থায়ী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা হলো নিবারণমূলক বা প্রতিরোধমূলক বা না সূচক নিষেধাজ্ঞা। অন্যদিকে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো আদেশ সূচক বা হ্যাঁ সূচক নিষেধাজ্ঞা। এখন আমরা চলে আসি, আদেশ সূচক বা হ্যাঁ সূচক বলতে কি? হ্যাঁ সূচক মানে পজিটিভ, মানে এটা করতে হবে। জি, আচ্ছা। এখন দেখেন, দেওয়ানি আদালত যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রদান করতে পারে। এখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করতে হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারায়। দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে 53 ধারায়, কিন্তু মঞ্জুর করা হয় দেওয়ানি কার্যবিধির 39 আদেশ অনুসারে। কিন্তু স্থায়ী নিষেধাজ্ঞা বা চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা 53 ধারায়, কিন্তু মঞ্জুর করা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারায়। এই যে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারায় চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা প্রদান করা হলেও উক্ত নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় 54 ধারার অধীন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারায় নিম্নলিখিত ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। 12 ধারা মনে আছে আপনাদের? 12 ধারায় কি আছে বলেন? 12 ধারায় যে 4টা গ্রাউন্ড আছে,
ওই সাইডটা হুবহু ওই জায়গায় এক, খালি এক্সট্রা একটা যুক্ত হয়েছে। কিভাবে দেখেন, 1 ক নাম্বার দেখেন, যে ক্ষেত্রে বিবাদী বাদীর পক্ষের সম্পত্তির জিম্মাদার, ওই জায়গায় 12তেও ছিল যে বিবাদী বাদীর পক্ষে সম্পত্তির জিম্মাদার। যে ক্ষেত্রে অধিকার লঙ্ঘনের ফলে কৃত ক্ষতি বা সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড নাই, মানে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া সম্ভব না, আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া সম্ভব না। আর যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এইগুলা ব্যাখ্যা করলাম না এই কারণে, ওই যে ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই, মানে দুষ্প্রাপ্য প্রকৃতির জিনিস বিক্রি করতে চাইছে, এখন বলতেছে বিক্রি করবে না, বা স্থাবর সম্পত্তি বিক্রি করতে চাইছে, এখন বলে বিক্রি করবে না। আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নাই মানে সে দেউলিয়া হয়ে গেছে। যে ক্ষেত্রে এটা নতুন, বিচার বিভাগীয় কার্যক্রমের সংখ্যাধিক্য অথবা জটিলতা নিরসনের জন্য নিষেধাজ্ঞা প্রয়োজন। এটার অর্থ হলো, আর একটা কথা আছে মামলার বহুত্ব নিবারণ। বহুত্ব নিবারণ মানে হলো একই বিষয় নিয়ে যাতে অনেকগুলো মামলা, একই বিষয় নিয়ে যাতে অনেকগুলো মামলা কি না হয়, এটাই হলো কি বহুত্ব নিবারণ। তাহলে 12 ধারার মামলা যে জায়গা করা যাবে, নিষেধাজ্ঞার মামলাও সে জায়গা করা যাবে। 12 ধারার ডিক্রি যে জায়গা দেওয়া যাবে না, নিষেধাজ্ঞার ডিক্রিও সে জায়গা দেওয়া যাবে না। দেখেন 54 ধারায় বর্ণিত 5টি ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরির আদেশ দিতে পারে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে বিবাদীকে চিরস্থায়ীভাবে কোনো প্রকার অধিকার প্রয়োগ বা কোনো কাজ করা থেকে বিরত থাকার আদেশ প্রদান করা হয়। বুঝতে পারছেন? তাহলে 54 ধারা অনুসারে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে কয়টি ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে। হলো সাইকেলের আমাদের যে পাম্পার, এরকম দেখা গেল করলেন, পাশে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, খাতা টাতা উড়ে চলে গেছে। আচ্ছা, তাও এখানে একটা কথা মনে রাখেন, যে জায়গায় তাহলে 12 ধারার মামলার গ্রাউন্ড কয়টা? 4টা, আর 54 ধারায় 5টা। একটা নতুন যোগ হয়েছে কোনটা? মামলার বহুত্ব নিবারণের জন্য নাকি? আচ্ছা, তা আমরা একটু চলে আসি যে সকল ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। when injunction cannot be granted, মানে আপনি নিষেধাজ্ঞা চাইলেই যে উনি দিবে বিষয়টা তা না। কিছু কিছু ক্ষেত্র আছে আপনি নিষেধাজ্ঞা কখনোই আদেশ বা ডিক্রি পাবেন না। তো এই কথাগুলো বলছে কততে? সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনের 56 ধারা মতে নিম্নবর্ণিত ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। বিচারিক কার্যক্রমের বহুত্ব নিবারণ করার ক্ষেত্র ব্যতীত অন্যান্য ক্ষেত্রে কোনো বিচার কার্যক্রম স্থগিত করার জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। আপনি নিষেধাজ্ঞা চাচ্ছেন, নিষেধাজ্ঞার মামলা করিয়া চাচ্ছেন যে অমুক গে মামলা স্থগিত করা হোক। এখন অমুক গে মামলা তো স্থগিত করবে না, শুধুমাত্র রেস সাবজুডিসের ক্ষেত্রেই স্থগিত হবে, অন্য কোনো ক্ষেত্রে স্থগিত হবে না। আমি মামলা করে বলতেছি যে আবির আর রহিমের মধ্যে মামলা স্থগিত করা হোক, জীবনও স্থগিত করবে না। অধীনস্থ নয় এমন আদালতের বিচার কার্যক্রম স্থগিত করতে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। অধীনস্থ নয় মানে হলো, মানে হাইকোর্টের অধীনস্থ কিন্তু সকল দেওয়ানি আদালত, কিন্তু জেলা জজ এমন কোন আদালত দিতে পারবে না যাতে হাইকোর্টের মামলা স্থগিত হয়। জেলা জজের অধীনস্থ কি হাইকোর্ট? না। হ্যাঁ, না, উপর থেকে নিচের গুলো স্থগিত করা যাবে, কিন্তু নিচে থেকে উপরের গুলো স্থগিত করা যাবে না। কোনো ব্যক্তিকে আইনানুগ কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখতে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। আইনানুগ কর্তৃপক্ষের নিকট আবেদন মানে বুঝেন, মানে সে যাতে মামলা করতে না পারে, সে যাতে এফআইআর করতে না পারে, সে যাতে দেওয়ানি মামলা করতে না করে, এরকম নিষেধাজ্ঞা চাওয়া যাবে না। জনস্বার্থে সরকারি কার্যক্রম বা বিদেশি আদালতের কোন সার্বভৌম কাজে হস্তক্ষেপ করার জন্য নিষেধাজ্ঞা। মোট কথা সরকারি কোনো কাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, যেটা জনস্বার্থে। যেটা কি বলেন? জনস্বার্থে। জনস্বার্থ মানে হলো যেটা সবার দরকার। কোন ফৌজদারি কার্যধারা স্থগিত করার জন্য দেওয়ানি আদালতে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। ফৌজদারি কার্যধারা হলো দেওয়ানি আদালতে মামলা করছেন যে ওই ফৌজদারি মামলার বিচার যাতে স্থগিত হয়।
হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসছেন এলোপ্যাথি খাওয়ার বন্ধ করার জন্য, হবে না। যে কাজটি সুস্পষ্টভাবে উৎপাত বলে মনে হয় না, উৎপাত, হ্যাঁ ধন্যবাদ। উৎপাত হলো পাবলিক nuisance। আপনার যে কাজ করলে আশেপাশের লোকজন বিরক্ত হয়, আপনি লাউড স্পিকারে প্রতিদিন গান চালান, উৎপাত। আপনি কুকুর, হ্যাঁ কোনটা, শোনেন শোনেন আমি বলি, শুনেন আমি যা বলি আগে শুনেন। লাউড স্পিকারে গান চালান, উৎপাত। কুকুর, কুকুর পালন করেন রেগুলার, পথচারীরে কামড়ায়, এটা উৎপাত। রাস্তায় ইট বালি সিমেন্ট সুরকি এগুলো রাখছেন, সাধারণ মানুষ চলাচল করতে পারতেছে না, উৎপাত। কনস্ট্রাকশন কাজ চলতেছে, প্রায় ইট রড উপর থেকে পড়ে, এটা উৎপাত। বুঝেছেন? তাহলে এইগুলো উৎপাত। আবার আপনার এত বড় একটা গাছ আছে, যে কোনো সময় গাছ ভেঙে আশেপাশের ঘরে পড়তে পারে, এটাও একটা কি, উৎপাত। আপনার এত বড় পুকুর, পুকুরের পাড় এত উঁচু, প্রায় ওই জায়গায় দুই একজন পড়িয়া আহত নিহত হয়, তাহলে বেড়া দেওয়ার এটাও এক প্রকারের উৎপাত। তখন ওই আদেশ দিতে পারে যে বেড়া দাও। তো যেটা উৎপাত না, সেই ক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞা চাইতে পারবেন না। কিভাবে, একজন বিয়ের গান চালাইছে, এখন তার বহু বছর পর বিয়ে হয়েছে, 2-3 দিন গান চালাইছে, আপনি যে উৎপাতের মামলা করছেন, যে সে বলবে যে ওনার এত কষ্টে একটা বিয়ে হবে না করিয়া সম্বন্ধ হয়েছে, একটু আনন্দ করতেছে, ইনি বলছে উৎপাত, আমি কি আর জীবনে বাজাবো? তো এটা কিন্তু উৎপাত না। তাহলে যে কাজটি সুস্পষ্টভাবে কি হয় না, উৎপাত বলে মনে হয় না। যে চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যায় না, আন্ডারলাইন করেন, যে চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যায় না, সেই চুক্তি সম্পাদনের জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। মানে এখানে বলছে, একটা একটা জিনিস দেখেন, এই জায়গা কিন্তু আমরা সিরিয়ালি লিখি নাই, ওই জায়গায় 56 ধারায় ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ইউ আছে, এই জায়গায় এগুলো সিরিয়ালি নাই, ওই জায়গায় আছে 11টা, এই জায়গায় লিখছি 9টা। এখন আপনার মনে যদি 11টা মন চাই লিখবেন, কোনো সমস্যা নাই, কিন্তু লাস্টে লেখা আছে দেখেন ইত্যাদি, ঠিক আছে, আরো কথা আছে আমি লিখি নেই, 9টাই মোর দেন এনাফ। যদি আপনার মন চায় 11টা অবশ্যই লিখবেন। তাহলে এখানে বলছে যে যেখানে 12 ধারার ডিক্রি দেওয়া যায় না, সেখানে নিষেধাজ্ঞাও দেওয়া যায় না। ব্র্যাকেটে লেখেন ব্যতিক্রম 57 ধারা, আপনার মনে রাখার সুবিধার্থে, ব্যতিক্রম 57 ধারা। আচ্ছা, আপনাদের আগামীকাল ক্লাসটা হবে না, বুঝছেন? আগামীকাল আমি একটু ব্যস্ত থাকবো, এমসিকিউ ব্যাচ নিয়ে। আপনারা আগামী পরশু দিন আসবেন এই বিকালে, এই যে যে সময় বলছি সেই সময়, 5:30, জি ঠিক আছে। এমসিকিউ আলাগে হয়ে গেলি তখন আপনারাই হলেন প্রধান ব্যাচ। আসেন, আসেন। হ্যাঁ টাইম হবে। আচ্ছা দেখেন, তো তাহলে আহ যে ক্ষেত্রে কার্য সম্পাদন করা যায় না, সে সেক্ষেত্রে কি নিষেধাজ্ঞাও মঞ্জুর করা যাবে না। এর ব্যতিক্রম কোনটা? 57 ধারা। তারপরে দেখেন, যেখানে বাদীর সমফলপ্রদ অন্যান্য প্রতিকার আছে। সমফলপ্রদ অন্যান্য প্রতিকার বুঝেন? কিছু বোঝেন না। যদি অন্য কোনো প্রতিকার থাকে তাহলে নিষেধাজ্ঞা চাওয়া যাবে না। উৎপাত থামানোর ব্যাপারে এক জায়গায় নালিশ করলেই হয়, না করে আমি সরাসরি করছি মামলা। সমফলপ্রদ প্রতিকার মানে হলো, একটা ক্ষেত্রে এই যে সুপ্রিম কোর্টে যে রিট করে, জানেন, এই যে রিট যে আপনারা করছেন, বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার্থী, যদি আপনাদের এই রেজাল্টের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ থাকতো, যে বাতিল করছে, দেখা গেল আপিল করার সুযোগ আছে, তখন আপিল না করে আপনি যদি রিট করতেন, জীবনেও কাজ হতো না। তাহলে নিষেধাজ্ঞার মামলার ক্ষেত্রে দেখবে যে অন্য কোনো প্রতিকার আছে কিনা, যদি সমফলপ্রদ মানে হলো সমান মানের, অন্য কোনো প্রতিকার আছে কিনা। যদি অন্য কোনো প্রতিকার থাকে তাহলে জীবনেও আপনারা নিষেধাজ্ঞা দিবে না। কোনটা জানি না তো আমি, আরিফ সাহেব জানে। যে ক্ষেত্রে মকদ্দমার বিষয়বস্তুতে গোলদেন বাদীর স্বার্থ থাকে না, সেই ক্ষেত্রে আদালত কোনো নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। আপনি ওই রহিমের বাড়ির পাশে কুকুর পালে হচ্ছে আবির সাহেব, আর আপনার বাড়ি হলো আরেক পাড়ায়, এখন আপনি গণ উৎপাদের জন্য নিষেধাজ্ঞার মামলা করছেন,
ওই কুকুরে তো জীবনও আপনারে কামড়ায় না, তাহলে এই মামলায় কি আপনার ব্যক্তিগত স্বার্থ আছে? যে ক্ষতিগ্রস্ত সে করতে পারে, কিন্তু আর একজনের যার ব্যক্তিগত স্বার্থ নাই সে নিষেধাজ্ঞা পাবে না। তাহলে নিষেধাজ্ঞার ক্ষেত্রে অবশ্যই আপনার ওই নিষেধাজ্ঞার ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ থাকতে হবে, জনস্বার্থে করলে হবে না, অবশ্যই ব্যক্তিগত স্বার্থ থাকতে হবে। লাস্টে দেখেন লেখা আছে ইত্যাদি। আমার এখানে 56 ধারায় মোট আছে 11টা, আমরা পড়লাম কয়টা? 9টা। আপনার যদি মন চায় আরো 2টা পড়েন, কোনো আপত্তি নেই। উপরোল্লেখিত ক্ষেত্র সময়ে আদালত নিষেধাজ্ঞার আদেশ প্রদান হতে কি থাকবেন? বিরত থাকবেন। এই হলো আমরা নিষেধাজ্ঞা কি পেলাম, নিরোধক প্রতিকার কি পেলাম, কিভাবে মঞ্জুর করা হয়, নিষেধাজ্ঞা কি, কয় প্রকার নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করে, কখন নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না, কত ধারা? 56 ধারা। নিষেধাজ্ঞার মুসাবিদা দেখেন। মুসাবিদা অ্যাকচুয়ালি খুব সহজ। এখানে ওই যে দেখেন আদালতের নাম বিজ্ঞ সহকারী জজ আদালত ঢাকা। আপনি যদি কি লিখতে চান, যদি সব মানে সিভিল জাজ লিখতে চান তাহলে কত? 25। জব্বর আলী বাদী বিবাদী বিষয়। এখানে দেখেন সুনির্দিষ্ট প্রতিকারের 54 55 একসাথে যাইছি, 54 চাইছি আবার কি 55 চাইছি। 54 চাইছি কিসের জন্য? আর যাতে না হয়। আর 55 চাইছি কিসের জন্য? যতটুকু দেওয়াল দিছে ততটুকু যাতে ভাঙা হয়। বুঝছেন? তাহলে শুধু 54তেও চাওয়া যায়, শুধু 55তেও চাওয়া যায়, 54 55 একসাথেও চাওয়া যায়। টায়ারদার মূল্য কত? জি না না, টায়ারদার মূল্য 1000 ধরা হয় সাধারণত। এই সকল ক্ষেত্রে ধরা হয় এটা ঘোষণার মতো তো 1000 টাকা। এখন দেখেন বাদী পক্ষে মিলিত নিবেদন, এই যে যেহেতু আমি 2টা চাইছি, এ জায়গার কাহিনীটা হবে এরকম যে বিরত রাখার জন্য আর যতটুকু আকাম করছে ততটুকু ফিরিয়ে আনার জন্য। এই যে দেখেন, বাদী একজন স্থায়ী নাগরিক, আইনের প্রতি শ্রদ্ধাশীল বটে, অন্যদিকে বিবাদী এলাকার প্রভাবশালী দখলবাজ পরধনলোভী বটে। নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি বাদী সত্য দখলীয় খাস দখলীয় সম্পত্তি এবং সেখানে তার বসতবাড়ি রয়েছে। উক্ত বসতবাড়িতে বাদী পরিবারবর্গ নিয়ে 25 বছর যাবৎ বসবাস করে আসছে। অত্র মোকদ্দমায় বাদী এবং বিবাদী উভয় প্রতিবেশী, পাশাপাশি নিজস্ব জমি ও বাড়ির মালিক যা তফসিলে বর্ণিত রয়েছে। দেখেন তারপরে পরে বিগত 15/4 এত তারিখে বিবাদী বাদীর বাড়ির পূর্ব পাশে রাজুকের নিয়ম মাফিক প্রয়োজনীয় জায়গা না ছেড়ে প্রাচীর নির্মাণ করে। দেখছেন, রাজুকের একটা নিয়ম আছে যে এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব এত হতে হবে, এবং দেয়াল এত উঁচু করে যে যে বাদীর বাড়িতে আলো বাতাস প্রবেশে বাধা সৃষ্টি করে। ওই দেয়াল দিচ্ছেন একেবারে দেখা গেল যে 5 তলা বাড়ির সমান, এত লম্বা দেওয়াল দিচ্ছেন যে পাশের বাড়ি কেউ যেন আলো বাতাস কিছু না পায়। যেহেতু বাদী 25 বছর যাবত অন্যান্য সুখাধিকার সহ আলো বাতাসের অধিকার ভোগ করে আসছে, সুতরাং বাদীর উক্ত অধিকার বিবাদীর হস্তক্ষেপ করার কি নেই? অধিকার নেই, মানে সুখাধিকার অর্জিত হয়ে গেছে। অত্র মোকদ্দমায় নালিশের কারণ উদ্ভব হয় 15/4 এত তারিখে, যেদিন বিবাদী এলাকার কিছু বিপদগামী সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে বাদীর আলো বাতাস তথা সুখাধিকার বঞ্চিত করে দেয়াল নির্মাণ করে। এখানে তো অনেক কথা লেখা আছে, বাট বাস্তবে এত লিখতে যাবেন না, সংক্ষেপে সেরে দিবেন। দীর্ঘদিন যাবত বাস করে এই ক্ষতি করার উদ্যোগ নিছে বা এই ক্ষতি করে ফেলছে, তাই এই নিষেধাজ্ঞা চাই। আসল পরীক্ষার ক্ষেত্রে যেটা মানে পরীক্ষক দেখবে যে আপনার ফরম্যাটটা ঠিক আছে, আর কাটা ছাটা যত কম করতে পারেন তত ভালো। উপরোক্ত পরিস্থিতিতে বিবাদী জন্য বাদীর ব্যবহৃত আলো বাতাস তথা এখানে তথা হবে, তথা সুখাধিকার থেকে বঞ্চিত করতে না পারে সেই মোতাবেক বিবাদীকে বারিত করে এবং বিবাদী কর্তৃক নির্মিত প্রাচীর ভেঙে ফেলে তার বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য মোকদ্দমা দায়ের করা হলো। অত্র মোকদ্দমাটি একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা এবং বাদীর প্রার্থিত প্রতিকারের মূল্যমান কোনো বাস্তব মানদণ্ড না থাকায় তার মূল্য 1000 টাকা নির্ধারণ করে উক্ত কোর্ট ফি প্রদান পূর্বক এক্সটেলধীন এই আদালতে মোকদ্দমাটি দায়ের করা হলো। শুনানিকালে অন্যান্য বক্তব্য এবং যাবতীয় তথ্য উপস্থাপন করা হবে। আর এই জায়গা তো যে যা চান আর কি, খরচ টরচ যা যা চান সব কিন্তু একই রকম। তফসিল দিলেন, সত্যপাঠ দিলেন। যদি বলেন যে স্যার তফসিল কেন দিলাম, ওই যে দেওয়াল দিছে এই কারণেই তো তফসিল, আর সত্যপাঠ তো এর আগে আমরা যা যা শিখে আসছি সব একই রকম। বুঝতে পারছেন? আশরাফুল সাহেব ওই বিস্কিটের খুলেন, একেবারে ইয়া করেন। শর্ট নোটে আছে দেখেন, ইনজাংশন টু পারফর্ম নেগেটিভ এগ্রিমেন্ট, মানে একটু আগে বলছিলাম 56 ধারা একটা কথা আছে
যে ক্ষেত্রে কার্য সম্পাদন করা যাবে না সেক্ষেত্রে নিষেধাজ্ঞাও দেওয়া যাবে না, কিন্তু ওখানে লিখছিলাম ব্যতিক্রম আছে কত, 57 ধারা। এখানে বলছে চুক্তির নেতিবাচক অংশ পালনের নিষেধাজ্ঞা কিভাবে। ধরেন একটা চুক্তিতে দুইটা অংশ আছে, একটা হলো হ্যাঁ সূচক আর একটা হলো না সূচক। হ্যাঁ সূচক মানে হলো আহ গায়িকা মমতাজ বলল যে আমি বৈশাখী টেলিভিশনে আগামী 12 মাস গান গাইব এবং এই সময় অন্য কোথাও গান, অন্য কোনো চ্যানেলে গান পরিবেশন করব না। তাহলে এই চুক্তির একটা হলো অ্যাফার্মেটিভ পার্ট, মানে হ্যাঁ সূচক অংশ হলো 12 মাস গান গাইবে, আর নেগেটিভ পার্ট হলো 12 মাস অন্য কোথাও গান গাইবে না। এখন ধরেন মমতাজ 1 মাস গান গাওয়ার পরে বললো যে আমি আর এই চ্যানেলে গান গাইবো না। এখন বৈশাখী চ্যানেল মামলা করছে। এখন চ্যানেল যদি মামলা করে মমতাজে গান গাইতে বাধ্য করতে পারবে না, কেন? এটা তার ব্যক্তিগত যোগ্যতা নির্ভর, বুঝছেন? কিন্তু চুক্তির না সূচক অংশ পালনে নিষেধাজ্ঞা, সে যাতে অন্য কোথাও গান না গায় এই মর্মে তাকে বাধ্য করতে পারবে। এখন প্রশ্ন হলো যে স্যার তাহলে মামলাকে আমি 57 ধারায় করব না, মামলা আমার 54 ধারায়, মামলা কত ধারায়? 54 ধারায়, বা মামলা 12-54 ধারায়, বুঝছেন? কিন্তু 57 ধারায় কোনো মামলা হয় না। আমি আবার বলি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মামলা হয়, 9 ধারায় হয়, 10 ধারা হয়, 11 ধারা হয়, 12 ধারায় হয়, 31 ধারায় হয়, 35 ধারায় হয়, এরপরে 39 ধারায় হয়, 42 ধারায় হয়, আর হলো 54, 55, এই ধারাগুলোতে মামলা হয়। কিন্তু এই 57 ধারায় কিন্তু মামলা হয় না। সো যদি একটা উদাহরণ দিয়ে দিছে যে অমুক অমুকে গান গাইতে চাইছে এবং গান গাইতে চাই নাই, এই মর্মে আহ নিষেধাজ্ঞা আছে একটা, আরজি মুসাবিদা করুন, তাহলে দরখাস্ত কত দিতে দিবেন? 54-তে। কিন্তু আরজির ভেতরে আমি রেফারেন্স দেবো 57, যে এখানে এই কথা বলা আছে 57 ধারার বিধান অনুসারে চুক্তি নেতিবাচক অংশ পালনে নিষেধাজ্ঞা দিতে কি হয়, মর্জি। লিখিত মামলা করে কতদিন বলেছে? 54। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকায়নের 57 ধারায় আদালত নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। 57 ধারার অপরিহার্য উপাদান হলো এই ক্ষেত্রে চুক্তিটি অবশ্যই গোল্ডেন, দুইটি সম্মতি থাকতে হবে। কয়টা? দুইটি। কোন কাজ করার, আন্ডারলাইন করুন, ইতিবাচক সম্মতি বা হ্যাঁ সূচক অংশ। কোন কাজ না করার ব্যক্ত সম্মতি বা না সূচক অংশ। না করার ব্যক্ত সম্মতি বা না সূচক অংশ। না সূচক অংশ বা সম্মতি চুক্তির অবশিষ্ট অংশ হতে অবশ্যই পৃথক প্রকৃতির হতে হবে। এছাড়া আবেদনকারী অবশ্যই চুক্তিতে তার দায়িত্ব সম্পূর্ণভাবে প্রতিপালন করেছে। এই ক্ষেত্রে আদালত হ্যাঁ সূচক সম্মতির সুনির্দিষ্ট বলবৎকরণের করে বাধ্য করতে না পারলেও না সূচক সম্মতি পালনে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। হ্যাঁ, তারে গান গাইতে বাধ্য করতে পারবে না, কিন্তু অন্য কোথাও যেন গান না গায় এই মর্মে বাধ্য করতে পারবে। উদাহরণ দেখেন, মাসুদ রুবেলের সাথে এই মর্মে চুক্তি করেছে। মাসুদ কিন্তু উকিল হয়ে গেছে। মাসুদ 1 রুবেল হয়েছে, কিন্তু এই রুবেল হয় নাই, শেখ রুবেল হয় নাই, এলো ওই রুবেলের ইঙ্গিত করে লেখা। মাসুদ রুবেলের সাথে এই মর্মে চুক্তি করে যে সে 12 মাসের জন্য রুবেলের থিয়েটারে গান গাইবে এবং অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন করবে না। তাহলে এই চুক্তির কয়টা অংশ? দুইটা অংশ। রুবেলের যে টুঙ্গিপাড়া যে থিয়েটার আছে, বিচারপতি কাকা প্রতিস্থাপন করছে, ওই থিয়েটারে মাসুদ 12 মাস গান গাইবে আর 12 মাস গান গাইবে না। এখানে ইতিবাচক বা হ্যাঁ সূচক সম্মতি হলো মাসুদ 12 মাসের জন্য রুবেলের থিয়েটারে গান গাইবে, বুঝতে পারছেন? আর না সূচক সম্মতি হলো মাসুদ অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন করবে না। ওই সলিমুল্লাহ থিয়েটারে তো মাসুদ তো গান গাবে রুবেলের থিয়েটারে, কিন্তু অন্য কোন থিয়েটারে 12 মাস গান গাইবে না। এক্ষেত্রে মাসুদ যদি রুবেলের থিয়েটারে গান গাইতে না চায়, তবে আদালত মাসুদকে রুবেলের থিয়েটারে গান গাইতে বাধ্য করার জন্য সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে না। কেন পারে না বলে? এটা মাসুদের ব্যক্তিগত যোগ্যতা নির্ভর। কিন্তু মাসুদ যেন অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন করতে না পারে বা তাকে গান গাওয়া হতে বিরত রাখতে 57 ধারার অধীন চুক্তির না সূচক অংশ পালনের জন্য নিষেধাজ্ঞা দিতে পারে। সুতরাং এই চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ এর জন্য রুবেল ডিগ্রি পাওয়ার অধিকারী হবে না, কিন্তু মাসুদ যেন অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন না করতে পারে সেজন্য রুবেল
মাসুদকে বিরত রাখতে নিষেধাজ্ঞা পেতে পারে। তো এটা মুখস্থ করার কোনোই দরকার নেই, আপনি মনের মধ্যে বুঝাবেন। এটা আমি তো বললাম গান গাওয়ার চুক্তি। যদি এরকম বলে যে সাকিব আল হাসান এই আগামী 5 বছর কলকাতা নাইট রাইডার্স এর সাথে খেলবে, আর এই সময় অন্য কোনো কোথাও খেলবে না, তাহলে যদি 1 বছর খেলার পর বলে, শব্দই কোথায় না ওই যে, আচ্ছা 1 বছর খেলার পরে বলে যে আমি আর কলকাতার সাথে খেলবো না, তাহলে কলকাতা কিন্তু সাকিব আল হাসানকে খেলতে বাধ্য করতে পারবে না, কিন্তু অন্য কোথাও যেন না খেলে এই মর্মে নিষেধাজ্ঞা পেতে। এই ছিল আমাদের 57 ধারা এবং এই ছিল আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন। একটু আনফরচুনেটলি আমি আপনাদের ক্লাসগুলো আপলোড দেওয়া হয় নাই, মানে 6-7টা ক্লাস বোধহয় আপলোড দেওয়া হয় নাই, এই পরিমাণ ব্যস্ততা আর এই পরিমাণ মানে হ্যাঁ হ্যাঁ সব একবারে দিয়ে দেবো নি। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখিত, পেয়ে যাবেন। হ্যাঁ বলেন। স্যার 57 ধারাকে 16 ধারার সাথে মানে কি দুইটা কি আচ্ছা, একই স্যার? 16 ধারার মতো বাট নট 16 ধারা। 16 ধারা তো বলছে চুক্তির আংশিক কার্য সম্পাদন, এই উদাহরণ 16 ধারায় দেওয়া যায় যে চুক্তির দুইটা অংশ, একটা অংশ প্রতিপালন করতে না পারলেও আর একটা অংশে করতে, আর এটা হলো নেতিবাচক অংশ পালনে নিষেধাজ্ঞা না সূচক। তো 16 স্যার ধারার আমার আমরা আরেকটা প্রশ্ন। 16 ধারার আমাদের একটা উদাহরণ আছে, ওইটা ভালো বোঝা যায়। ধরেন 2 ভাই জমি বিক্রি করতে চাইছে, এক ভাই ছিল না বলক, তাহলে তারে কিন্তু বিক্রি করতে বাধ্য করতে পারবে না 16 ধারা। আবার এটাও 16 ধারা দিয়ে চালা যায়, কিন্তু এই উদাহরণটা শুধু 57-র সাথেই বেশি যায়। 57-তে কিন্তু অন্য উদাহরণ দিলে হবে না। 57-তে উদাহরণ দিলে একটা হ্যাঁ সূচক থাকতে হবে, একটা না সূচক থাকতে হবে। স্যার আরেকটা জি। প্রশ্ন হচ্ছে 38 ধারায় চুক্তি রদ, মানে চুক্তি রদ যার পক্ষে যাবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এখন স্যার চুক্তি রদই তো করা হয় মানে কোনো প্রতারণা প্রতারণা করলে তখন চুক্তি রদটা চাওয়া হয়, তো সেখানে ক্ষতিপূরণ কেন দিবে? সর্বদা যে প্রতারণা থাকবে এমন কোনো কথা নাই। আমি ওই চুক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হইলেও চুক্তি রদের মামলা করতে পারি। ওই যে উদাহরণ দিছিলাম রুপি, আপনার একটা বাড়ি আছে, ওই বাড়ির উপর দিয়ে বাড়ির ধরেন একটা বিশাল জায়গা, ওই জায়গার উপর দিয়ে আপনার এলাকার জনসাধারণ হাঁটাচলা করে, তাদের সুখাধিকার অর্জিত হয়েছে। এখন হঠাৎ করে ওই বাড়িটা আপনি গ্রামীণ ফোন কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছেন, এখন গ্রামীণ ফোন কোম্পানি ওই জায়গায় তাদের অফিস বানাবে। এখন চুক্তি করছেন আপনারা, এখন যারা একটা প্রায় ধরেন 10,000 লোক ওখান থেকে চলাফেরা করে, এখন তারা যখন জানতে পারলো যে রুপি গ্রামীণ ফোনের কাছে জমি বিক্রি করে দেওয়ার চুক্তি করছে, এই চুক্তির এক পক্ষ রুপি আর এক পক্ষ গ্রামীণ ফোন, তারা মামলা করছে চুক্তি রদে। তারা কারণ দেখাইছে যে ওনার এই জায়গাটা যদিও মালিক রুপি, আমাদের সুখাধিকার অর্জিত হয়েছে এবং আমাদের যদি এই জায়গা থেকে হাঁটতে না দেওয়া হয় তাহলে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এবং আমাদের অনেক পথ ঘুরে যেতে হয়। তো সেই ক্ষেত্রে আদালত ওই লোকগুলোর মামলার ক্ষেত্রে চুক্তি রদ করতে পারে, কিন্তু বলবে যে তোমরা তো তোমাদের কারণে তো রদ করা হলো, কিন্তু এই জায়গায় রুপি তো ক্ষতিগ্রস্ত বা গ্রামীণ ফোন তো ক্ষতিগ্রস্ত, তুমি তাদের ক্ষতিপূরণ দিবা। এখন আমাদের মনে একটা বিষয় ঢুকে যে চুক্তি রদ মানেই মনে হয় বাদী ক্ষতিপূরণ দিবে, সবসময় না। এটা তো বাদীই দিবে, বাট কোন পরিস্থিতিতে? বিশেষ পরিস্থিতিতে, যদি দেখে বিবাদী এই চুক্তি রদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বুঝেছেন রুপি? স্যার বুঝতে পারছি স্যার, লাস্ট একটা প্রশ্ন আছে। বলেন বলেন। স্যার ওই 13 ধারায় আংশিক ভাবে বিলুপ্ত, ওটার যে উদাহরণগুলো আছে স্যার, এখন উদাহরণগুলো তো স্যার বাড়ির জন্য চুক্তি করার পর বাড়ি যদি উড়ে যায় তাহলে স্যার আবার এটা ক্রয় মূল্য পরিশোধ করতে বাধ্য করবে কেন? আচ্ছা, বাড়ির জন্য চুক্তি করছে, বাড়ি উড়ে গেছে তাই তো, এখন বাধ্য করবে কি? এখন বাড়ি উড়ে গেছে কি এ জায়গা বিক্রেতার কোনো দায় আছে? না। এ জায়গা তো বিক্রেতার কোনো দায় নাই, ঘূর্ণিঝড়ে বাড়ি উড়াই নিয়ে গেছে এই কারণে। আর এখন 13 ধারা মানেই যে শুধু বিক্রেতা পাবে তা না, ক্রেতা মামলা করলে সেও বিক্রেতার কাছ থেকে ক্ষতিপূরণ পেতে পারে, যে মামলা করবে সে পাবে। বুঝছেন রুপি? স্যার হ্যাঁ ওই প্রশ্নটা আরেকবার একটু বলেন তো যে মানে শেষ স্যার এটা আমার কাছে 13 ধারা কনফিউশন লাগছে। 13 ধারা যে উদাহরণটা দেওয়া আছে ওটা হলো একদিক থেকে, সর্বদা পাচ্ছে যিনি বিক্রেতা তিনি। এখন যে বাড়ি বিক্রি করবে তার ঘূর্ণিঝড়ে বাড়ি ধ্বংস হয়ে গেছে, এখন সে ক্ষতিপূরণ যাচ্ছে ক্রেতার কাছে।
এখন যদি ক্রেতা আগে মামলা করে, ক্রেতাও তো বিক্রেতার কাছ থেকে ক্ষতিপূরণ পেতে পারে, কিন্তু উদাহরণটা দেওয়া আছে ওইভাবে, কিন্তু ক্রেতা মামলা করলেও কোনো সমস্যা নাই, দুজন করতে পারে। হ্যাঁ, হতে ক্রেতা পারে যদি আদালত মামলা যদি করে, হ্যাঁ রুপি, স্যার ক্রেতা যদি মামলা করে তখন কি সে যে অর্থগুলো আগে পরিশোধ করছে ওগুলো আবার ফেরত পাবে ক্রেতা এরকম? যদি মামলা করে আদালতের কাছে যদি যৌক্তিক মনে হয়, বিক্রেতারা বলবে ওই অর্থ ফেরত দাও, নাহলে এত টাকা ক্ষতিপূরণ দাও, কিছু রাখো আর কিছু ওরে ফেরত দাও, এটা আদালতের কাছে যেটা যৌক্তিক মনে হয়। স্যার পরেরটাও তো কনফিউশন, যার জন্য বৃত্তি, যাকে বৃত্তি দেওয়ার জন্য না, মানে confusion না, ইয়ে করবে সে। এই জায়গায় তো ঘটনা তো আল্লাহ ঘটাইছে, এই জায়গায় তো পক্ষকে কোনো দায় নাই। আপনারে শুনেন, আপনি যদি এত বুঝতেছেন, তাহলে মানুষ বীমা চুক্তি কেন করে? বীমা লাইফ মানে জীবন বীমা করতেছে, যে কোনো সময় মারা গেলেই তো ক্ষতিপূরণ দিবে। এটা এক ধরনের সেরকম, যে আমি বীমা চুক্তি করছি, যে জীবন বীমা এত 10 বছর আমার প্রিমিয়াম দিয়ে যেতে হবে, এটা আমি 10 দিন পরে মারা গেলাম, তাহলে সেক্ষেত্রে তো বীমা কোম্পানি পুরোটা দিতেই বাধ্য। তাই এটা মানে ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ হিসেবে এই জিনিসটা মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? উনি চট্টগ্রাম থেকে আছেন আমাদের সাথে। আমাদের সাথে যদিও রিটেনে কম আছে, রিট পার্টি আছে কয়েকজন, রিটের কারণে ক্লাস ক্লাস ঠিক মতো করে না, এই অনলাইনেও রিট পার্টি কয়েকজন আছে। এই কারণে আমাদের সিরাজুল হক সাহেব উনি রিটের পিছে ছুটতেছে, আহ, আল্লাহই জানে। তো এই জন্য আমাদের আরিফ সাহেব রিট পার্টি, যাই হোক রিট করতে যায় জন্য আবার এই সামনে লিখিত পরীক্ষার খবর না হয়ে যায়, এটা খেয়াল করেন। তো এই ছিল আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন। আপনারা শুক্রবারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1, 2, 3, 4 চারটা প্রশ্ন পড়ে আসবেন। আচ্ছা, 1, 2, 3, 4 না, 1, 2, 3 পড়বেন, তিনটা, 1, 2, 3, এই তিনটা প্রশ্ন শুক্রবার সকালে পরীক্ষা। হ্যাঁ, হ্যাঁ 8টায়। তো ঠিক আছে, ভালো থাকেন। আগামীকাল পড়া নাই আপনাদের, আগামী পরশু পড়া আছে বিকেল 5:30টায়। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামী পরশু সাক্ষ্য আইন পড়বো, সাক্ষ্য, সাক্ষ্য নিয়ে আমরা নোট প্রোভাইড করব, সমস্যা নাই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কারো কোনো বকেয়া টকেয়া থাকলে পরিশোধ করে দিয়েন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।